আমাদের প্রতিবেশী দেশ যারা ভারত কিংবা নেপাল বা তাদের শ্রমিকরা ঠিকই ইউরোপের বাজারে যাচ্ছেন এবং ইউরোপের বাজারে যে চাহিদা দক্ষ শ্রমিক তারা চান এবং দক্ষতার ভিত্তিতে বৈধ পথেই যাওয়া যাচ্ছে, তাহলে আমরা কেন পারছি না? সংকটটা কোথায়? না, ধন্যবাদ। আপনি যে সৌদি আরবের কথাই বলছেন, সৌদি আরবের নারী শ্রমিকদের কথা বলছিলেন। আপনি দেখেন সৌদি আরবের নারী শ্রমিক কারা যায়। আমি এই প্রশ্নটা যখন সৌদি আরবে নারী কর্মী পাঠানোর হয় তখন আমি প্রায় সবাইকেই বলি, আমাদের যারা সৌদি আরবে নারী পাঠানোর পক্ষে, আমি বলি যে আমাদের সরকারের কোনো মন্ত্রী সচিব কি তার কোনো গরিব আত্মীয়কে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্ক হিসেবে পাঠাবে? কেউ বলুক, পাঠাবে না। আমরা কি পাঠাবো না। আচ্ছা, আমাদের গরিব আত্মীয় স্বজন বাদ দিলাম, আমাদের বাসার যে মেয়েটা কাজ করে সেই মেয়েটা যদি আমাদের নির্ভরশীল হয়ে আমরা তার উপর পছন্দ করি, আমি কি আমার বাসার কাজে মেয়েটাকে পাঠাবো না। তাহলে যেখানে আমি আমার কোনো গরিব আত্মীয় বা আমি আমার বাসার কাজের মেয়েটার জন্য নিরাপদ বোধ করি না, কোনো রিক্রুটিং এজেন্সি কি তার কোনো গরিব আত্মীয়কে পাঠাইছে সৌদি আরবে? তো যেখানে আমি আমার গরিব আত্মীয়টার জন্য নিরাপদ বোধ করি না, সেখানে আমি আমার মেয়েদেরকে পাঠাচ্ছি গৃহকর্মী হিসেবে, কোনো ধরনের প্রোটেকশন নাই। আমি বলছি না সব নিয়োগকর্তা সৌদি আরবের খারাপ, কিন্তু ধরেন যদি একজন নিয়োগকর্তা খারাপ হয়, সে যদি মনে করে মেয়েটাকে এক্সপ্লয়েট করবে, কি প্রোটেকশন মেকানিজম আছে? এই যে সৌদি আরবে আপনি বললেন প্রায় 200 বেশি, আপনি সৌদি আরবে যার শর্তটা হচ্ছে প্রত্যেকটা মেয়ে তার ভালনারেবিলিটি, সে ঝুঁকি দেখিয়ে আর্থিক এবং সামাজিক ঝুঁকিটা আছে, সে চরম গরিব, তার আর্থিক সংকটটা এতই খারাপ, তাকে বলা হয় যে তোমার তো এখানে কোনো কিছু হবে না, তুমি চলে আসো। তাকে যে নেওয়া হয়, নেওয়ার পর এইখানে অনেক সময় আমরা সংখ্যা দিয়ে বিচার করি, এই যে 5 লাখ মেয়ে গেছে, আচ্ছা খারাপ অবস্থা তো 10,000-এর, বাকি তো 90% ভালো হচ্ছে। কিন্তু আপনার একটা মেয়েও যদি রেপ্ট হয়, একটা মেয়েও যদি এবং সৌদি আরবে যে 200-এর বেশি নারী আত্মহত্যা করলে, এরা কারা? এই সমস্ত মানুষ মেয়েদের জীবনে এত ঝড়ঝাপটা গেছে তারা কোনো আত্মহত্যার কথা ভাবে না। আমরা সাইকোলজিস্টের সাথে কথা বলেছি, তারা বলেছে ওইখানে তার জীবন এমন অপ্রত্যাশিত কিছু ঘটে যার ফলে সেখানে ঘটে। আমি আবারও বলছি সব নিয়োগকর্তা খারাপ না, কিন্তু যেই নিয়োগকর্তা কোনো একটা মেয়েকে টর্চার করে, মানে টর্চারটা আমাদের অবজারভেশন 3 ধরনের। প্রথমত আমাদের মেয়েদের সমস্যা তারা অ্যাডাপ্ট করতে পারে না। ধরেন নোয়াখালীর বা সিলেট বা সাতক্ষীরার একটা নারী যে কোনোদিন ঢাকা শহর দেখে নাই, সে চলে যাচ্ছে সৌদি আরবে, যে হয়তো রাত 8টায় ঘুমাইতো, ওইখানে সৌদিদের দিনই শুরু হয় রাত 8টায়, তাদের জীবনযাপন, সে গভীর রাত পর্যন্ত জাগে, তার খাবার ডিফারেন্ট। তো এবং মেয়েরা তো খুব শিক্ষিত না, বেশিরভাগ তারা ওখানে অ্যাডাপ্টই করতে পারে না, কাজ করতে পারে না, তখন তাকে মারধর, শারীরিক নিয়ম কতভাবে হয়, শরীরে গরম আয়রন দিয়ে পুড়িয়ে ফেলা, চুল ফেলে দেওয়া, ছাদ থেকে ফেলে দেওয়া, যত ধরনের নির্যাতনের সম্ভব সবগুলো ধরনের নির্যাতন। এবং তারপরে থার্ড যেটা আমরা বলি সেটা হচ্ছে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন। এত নিপীড়ন হওয়ার পর আপনি যে 40,000 মেয়ে গিয়েছে, এই 40,000 মেয়ের প্রত্যেকটা তারা হচ্ছে এখানে ভালনারেবল, সে কারণে গিয়েছে। যদি সৌদি আরব সত্যি সত্যি আমাদের ডোমেস্টিক সেফ হয়, আমাদের মিজান ভাই তার গরিব আত্মীয়টাকে পাঠাক, নারী আত্মীয়টাকে পাঠায় দেয়, আমার সচিব সাহেব, মন্ত্রী সাহেব তার গরিব আত্মীয়টাকে পাঠাক, তারা তো পাঠায় না। তো আমি যেটা আমি কোনো একটা পদে থাকলে আমার তো সবার জন্য ভাবতে হবে। তো যেটা আমার বোনের জন্য নিরাপদ না, সেখানে আমি আমার নারীদেরকে পাঠাচ্ছি। আমি বলছি না নারীরা বিদেশ যাবে না, অবশ্যই নারীরা বিদেশ যাবে, আপনি পাঠান, আপনি জর্ডানে গার্মেন্টস ওয়ার্কারে পাঠান, আপনি হংকংয়ে পাঠান, আপনি দেখেন জাপান আপনি গত 10-15 বছর ধরে বলছে আমার কেয়ার গিভার লাগবে, কত দিব? বাংলাদেশ যদি কালকে বলে 2 লাখ দিব, তারা 2 লাখ নিতে রাজি। আপনি দেখেন আমাদের হঠাৎ করে মনে হবে যে জাপান গত 6 মাসে আগুছা হচ্ছে, তা না, 10 বছর ধরে জাপান বাংলাদেশে কর্মী চাইছে। নেপাল যেখানে বছরে 50,000 55,000 কর্মী পাঠাতে পারছে এত জনজের, আমরা সেখানে কর্মী পাঠাচ্ছি বছরে 2,000 3,000 4,000। এবং আজকে আমাদের অন্তর্বর্তী সরকারের মানে প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমরা এই বছর 6-7,000 8,000 পাঠাতে পেরেছি, গত বছর হচ্ছে দ্বিগুণ। তার মানে নেপালের চেয়ে আমরা পিছিয়ে আছি অন্তত 10 গুণ। তাহলে এই যে আমার সারা দেশের সমস্ত টেকনোলজি সেন্টার সমস্ত কিছু মিলে কেন আমি পাঠাতে পারছি না? কারণ আমি তো N4 লেভেল শেখাতে পারছি না। এই যে আপনি জেলা জেলা বিশ্ববিদ্যালয় করবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের পৃথিবীর 2য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়, 30-32 লাখ ছেলে মেয়ে পড়ে। তাহলে আপনি এই 30-32 লাখ ছেলে মেয়েকে আপনি প্রথম বর্ষ থেকে তাকে আপনি জাপানি বেসরকারি যে ট্রেনিং সেন্টারগুলো সেখানেই বা কি হয়? আমি সেটাই বলছি, আপনি সরকার তো তাহলে প্রথম বর্ষেই বলতে পারতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে যে তুমি জাপানি ল্যাঙ্গুয়েজ শেখো, তুমি স্কিল ওয়ার্কার হিসেবে জাপানে যাও, তাহলে তার মাসে ইনকাম প্রায় 1.5-2 লাখ টাকা। তাহলে আমরা পুরো রাষ্ট্রযন্ত্র মিলে, আপনি যে সৌদি আরবের লোক যাবে, আমি যদি সৌদি আরবের উদাহরণ দিই আপনাকে, 2020-21 অর্থ বছর আমাদের সৌদি আরব থেকে রেমিটেন্স আসছে $5.7 বিলিয়ন। গত 5 বছরে সৌদি আরবের লোক গেছে 25 লাখ, রেমিটেন্স আপনার আসছে লাস্ট অর্থ বছরে 3 বিলিয়নের কম, মানে আপনার 2 বিলিয়ন কমছে। তাহলে আপনার 25 লাখ লোক পাঠায় 2 বিলিয়ন কমলে আপনার রাষ্ট্রে কি লাভ হলো? কেউ হয়তো সাধারণ মানুষ জানে, তারা মনে করে যে টাকা হুন্ডিতে পাঠাইছে, হুন্ডিতে কোনো টাকা আসে না। হুন্ডিতে ওই যে লোকটা আয় করে সে কাউকে ওই সৌদি আরবের টাকা, দুবাইয়ের টাকা ওইখানেই থেকে যায়। কি হয়
বাংলাদেশে যে সরকারি কর্মকর্তাদের ঘুষ দুর্নীতি লুটপাট এই টাকাটা এখানে পেমেন্ট করা হয়, তাহলে কি হয়, আপনার যখন এই অবৈধ কর্মী যায়, টাকা যখন বৈধ পথে আসে না, তখন আপনার হবে হচ্ছে কি মানি লন্ডারিং, তখন আপনার হবে করাপশন লুটপাট। বহু লোকজন এই জিনিসটা বুঝেন। তাহলে এই যে আপনার টোটাল করাপশন সিস্টেমটা আমাদের অভিবাসন খাতের সুশাসন আমরা আনতে পারিনি। আপনার যদি পারতাম, জাপান বা ইউরোপের কথা আমরা আলোচনা আসছিলাম, ইউরোপ এখন দক্ষ লোক চাইছে। ইউরোপ তো আপনার জেনতনের লোক চায় না, তার জার্মান বলেন বা ইউরোপীয় দেশের প্রবীণ জনগোষ্ঠী বেড়ে গেছে, তারা প্রত্যেক হচ্ছে স্কিল ওয়ার্কার। ইতালি বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট করেছে, ইউরোপ বাংলাদেশের সাথে ট্যালেন্ট পার্টনারশিপ করেছে, কি যে ট্যালেন্ট পার্টনারের সাথে তোমাকে আমার স্কিল করে দক্ষ লোক আমি নিতে চাও। সময় দক্ষ লোক চাইছে, কিন্তু আমরা কি দক্ষ লোক তৈরি করতে পারছি? আমাদের একদল লোক যারা বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে, আপনার অফিসের জন্য যমুনা টেবিলের জন্য অফিস সহকারী চান, আপনি 50,000 CV পাবেন। আপনার একজন এক্সপার্ট টেকনিশিয়ান চান, ভিডিও এডিটর চান, আপনি 3 জনও পাবেন না। এই যে জাতিগতভাবে আমরা কেরানি তৈরির যে শিক্ষা ব্যবস্থা, সেখান থেকে যে আমরা দক্ষ লোক তৈরি করবো, আমি শেষ করি এই কথাটা বলে, আমি ইউরোপের সুইজারল্যান্ডের বাসে ঘুরছি, তোরা ওদের সুইজারল্যান্ড সম্পর্কে বলছে এই রাষ্ট্র রান বাই 3H। প্রথম H আমাদের অল্প কিছু লোক আছে, হেড যারা মাথা দিয়ে ভাবে, আমাদের থিঙ্কার, প্রফেসর, পলিটিশিয়ান। সেকেন্ড H হচ্ছে আমাদের ডাক্তার, নার্স। থার্ড H তারা বলছে সুইজারল্যান্ড যে আজকে এই জায়গায় এসছে পৃথিবীর কারণ হচ্ছে থার্ড H হ্যান্ড দিয়ে, কারিগরি শিক্ষা দিয়ে। আপনি ইউরোপে যান, কারিগরি শিক্ষা দিয়ে লোক 1.5-2 লাখ টাকা চান। আমাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ে টেকনিক্যালি আমরা কাদেরকে পাঠাচ্ছি, লেখাপড়া জানে না। তার পক্ষে তো M4 পাস করা তো কঠিন। এই যে আপনি আর সর্বোচ্চ আমরা যে দক্ষ লোকের স্লোগান দিচ্ছে গত 20 বছর ধরে, দক্ষ লোক তৈরি করতে হলে তো আপনাকে দক্ষ মোটামুটি ভালো ছেলে মেয়ে লাগবে। তাহলে সেই প্রক্রিয়াকে আমরা নিয়েছি। 8 থেকে 20 বছর পর আপনার তরুণ জনগোষ্ঠী আর থাকবে না, আপনিও প্রবীণ হয়ে যাবেন। সর্বোচ্চ আমাদের সময় আছে 15-20 বছর, এর মধ্যে আমাদের লোককে দক্ষ তৈরি করতে হবে। কিন্তু আমাদের রাষ্ট্রের মেকানিজম, আমি আমারও শেষ কথা বলে একটা কথা বলে, এই যে স্যার যেটা বললো, লোক যাওয়ার অনুমতি দিচ্ছেন আপনি ব্রাজিলে, সে চলে গেছে যুক্তরাষ্ট্রে। লোক যাওয়ার অনুমতি দিচ্ছেন আপনি রাশিয়া, সে চলে গেছে যুদ্ধে। এই যে লোকটাকে দিলেন, কাজ যখন পেল না, আপনি দই করছেন রিক্রুটিং এজেন্সি। আমাদের সরকারি যে কর্মকর্তা বিএমইটির বা যারা সিল দিল, টাকা কি জবাবদিহিতার এসছে যে আপনি কি মনে করে সিল দিলেন? আপনার বিএমইটি সিল দেওয়া মানে নিশ্চয়তা ওইখানেও কাজটা আছে। ওই কর্মকর্তা লোকটা তো মনে করছে যে সরকারি সিল পেয়েছে, আমি ঠিক আছে, তাকে কি আপনি জবাবদিহিতা আনেছেন? আমাদের কোনো সময় এই জবাবদিহিতা থেকে আমাদের সরকারি আমলাতন্ত্র সবসময় বাদ থেকে যায়।